মানুষ ভাবে জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো প্রিয় মানুষকে হারানো, কিন্তু তার থেকেও বড় কষ্ট হলো বারবার নতুন করে কাউকে আঁকড়ে বাঁচতে চেয়েও বারবার শূন্য হাতে ফিরে আসা। আজকের গল্প এমন একজন মানুষের যার জীবন যেন প্রতিবারই তাকে নতুন করে শুরু করতে শিখিয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, সব কিছু কি সত্যি কাকতালীয়, নাকি প্রত্যেক মানুষের জন্য আগে থেকেই লেখা থাকে এক অদৃশ্য গন্তব্য? চলুন তাহলে সুদীপবাবুর এই অদৃশ্য গন্তব্যের পথে আমরা একসাথেই যাত্রা শুরু করি। আজকের গল্প সোহম পালের লেখা ডেস্টিনেশন। গল্পের নেশায় ডুবে যেতে হলে কানে চটপট হেডফোনটা লাগিয়ে নিই, কারণ এখানে নানান স্বাদের ঘটনার ভাষায় ডুবে যেতে হয় গল্পের নেশায় উইথ গল্পহলিক। গল্পের প্রতিটি সূক্ষ্ম শব্দ আর এর গভীর আবহকে নিখুঁতভাবে অনুভব করতে অনুগ্রহ করে হেডফোন ব্যবহার করুন। আপনার শোনার অভিজ্ঞতা সুন্দর হোক। কিছু কিছু মানুষ থাকে যারা বারবার কাউকে না কাউকে আঁকড়ে বাঁচতে চায়, কিন্তু তাদের গন্তব্য বা ডেস্টিনেশনে হয়তো সেটা হয় না। যতবারই তারা কোনো কিছু আঁকড়ে বাঁচতে চায়, ততবারই তারা হারিয়ে ফেলে ওই সম্বলটুকুও। আজকে যার গল্প বলতে চলেছি সেই সুদীপবাবুও এই দলের একজন মানুষ। ভগবানের সঙ্গে যেন ওনার তীব্র বিবাদ। যাই হোক, এখন তিনি জীবনের খাতায় 40টা বসন্ত পেরিয়ে আজ এক নিঃস্ব পৌরত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে, আর এক রাশ অবক্ত গ্লানি ও একাকিত্ব, এই নিয়েই তার বর্তমান জীবন। এই কংক্রিটের শহরে তার নিজের বলতে এখন শুধু দুটি জিনিস: পোস্ট অফিসের সামান্য অঙ্কের একটা চাকরি আর সন্তোষপুরের সেই পুরনো ভাড়ার বাড়িখানি। রোজ নিজের অফিস থেকে ফিরে রাস্তার ধারের বারান্দাটায় এসে দাঁড়িয়ে থাকেন সুদীপবাবু। এখান থেকে তাকালে দূরে সেই কলকাতার আকাশ ছোঁয়া দাম্ভিক স্কাইলাইনগুলো চোখে পড়ে, আর ঠিক নিচেই চোখে পড়ে কংক্রিটের বুক চিরে স্রোতের মতো বয়ে চলা অজস্র গাড়ি আর যান্ত্রিক মানুষের ভিড়। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর এক কাপ ধোয়া ওঠা কফি হাতে নিয়ে এই নির্জন বারান্দায় এসে দাঁড়াতে তার বেশ লাগে। কলকাতায় মানুষ মানুষের সাথে স্টেটাস না ম্যাচ করলে মিশতে চায় না, অন্তত সুদীপবাবু তাই মনে করেন। কিন্তু মানুষ তো আর একা নিঃসঙ্গ নির্বাক হয়ে সারা জীবন বাঁচতে পারে না। তাই তিনি তার যত্ন সহকারে ঘরটাকে রীতিমতো ছোট্টখাটো একটা দেশি বিদেশি বইয়ে ঠাসা লাইব্রেরি বানিয়ে নিয়েছেন। যাই হোক, ঘড়ি বলছে সময় 6:40। অন্যদিন শীতের বিকেলের শেষ মিঠে রোদটা তার সারা দিনের সমস্ত জড়তা ক্লান্তি সব যেন দূর করে দেয়। তবে আজ কাজের চাপে সন্ধ্যা হয়েছে বেশ। সূর্য তার সব তেজ হারিয়ে নিজেকে লুকিয়ে নিয়েছে অন্ধকারের ভেতর। এখন চারিদিকে একরাশ ঘন কালো অন্ধকার নেমে এসেছে। কনকনে শীতের সাথে কুয়াশা গ্রাস করছে বাইরের শরীরটাকে। হাতে কফির কাপটা নিয়ে বারান্দায় এসে দাঁড়ায় সুদীপবাবু। উত্তরে কনকনে হাওয়া তার সারা শরীরে বারবার আঁচড় কাটছে। শহরের চারিদিক থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টার ছন্দবদ্ধ আওয়াজ, বাড়ির সন্ধ্যায় শঙ্খের আওয়াজ, নিচের চায়ের দোকানের ব্যস্ততা, অজস্র গাড়ির হর্নের আওয়াজ, শহরের এই সমস্ত চেনা পরিচিত কোলাহলগুলোর মধ্যে দূর থেকে একটা মৃদু সুন্দর মহিলা কণ্ঠস্বর যেন ভেসে আসছে। কেউ যেন গান গাইছে কোনো অনুষ্ঠানে। গানটা মনে হচ্ছে যেন রবীন্দ্রসঙ্গীত।
অসম্ভব সুন্দর সরল মায়াবী সেই কণ্ঠ বেশ ভালো লাগলো সুদীপবাবু। বারান্দার ঠান্ডা বিটের ওপর কোনোই রেখে গালে আলতো হাত দিয়ে দাঁড়ালেন তিনি। উত্তরে হাওয়ার হিমশীতল স্পর্শ আর ওই বিষণ্ণ দুরন্ত সুরের যুগলবন্দি যেন এক গভীর সম্মোহনী নিদ্রার দিকে টেনে নিয়ে যেতে লাগলো তাকে। ধীরে ধীরে তার চোখ দুটো আপনা থেকেই বুজে আসতে লাগলো। শহরের কোলাহলগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। হঠাৎ এক হ্যাচকা টানে ঘোর কাটল সুদীপবাবু। চোখ ডলতে ডলতে নিজেকে সামনে নিয়ে দেখলেন ওনার সামনে দাঁড়িয়ে ওনার এক অফিসের কলিগ বিমল। এই শীতেও বিমলবাবু রীতিমতো ঘেমে গেছেন। আরে পাগল নাকি তুই? এই বারান্দার ধারে এইভাবে ঝুঁকে পড়ে ঘুমোচ্ছিস? আরে একটু হলে তো নিচে সুদীপবাবু দেখলেন তার হাতের সেই কফির কাপ ততক্ষণে 3 তলার ওপর থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়েছে। বিমলবাবু এসে না পড়লে ওনার নিজের পরিণতিটাও ওই কাপটার মতোই হতো। সুদীপবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে বললেন, ও ভাগ্যিস তুই এসে পড়লি, না হলে যে কি হতো। কিন্তু তুই এখন এখানে, আর ঘরের ভেতরেই বা ঢুকলি কি করে? বিমলবাবু তখনও ঘামছে, তাও বিরক্তি আর রাগ জড়ানো কণ্ঠেই তিনি বললেন, হ্যাঁ, আর আমার শ্বশুরবাড়ি তো এই তোর ফ্ল্যাটের পাশেই, ওখানে এসেছিলাম, বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যাই একবার তোর সাথে বসে আড্ডা দিয়ে আসি। ও বাবা, এসে কলিং বেল বাজালাম, ডাকলাম, কল করলাম, তোর তো কোনো সাড়া শব্দই নেই। ফিরেই চলে যাচ্ছিলাম, কি মনে হলো দরজাটা যে ধাক্কা দিলাম অমনি খুলে গেল। আরে ওখান থেকে তো চোখে পড়লো এইভাবে বারান্দার বাইরে ঝুঁকে দাঁড়িয়ে আছিস। আমি আমি ভাগ্যিস সঙ্গে সঙ্গে এসে টেনে ধরলাম, নাহলে তুই ভাব আজ আমি চলে গেলে কি হতো। এইটুকু হাইটের আদ্যিকালের বারান্দা, তাতে কেউ এইভাবে দাঁড়িয়ে ঘুমোয়? সুদীপবাবুর চোখে মুখে এই নিয়ে কোনো হেলদোল নেই। এক অদ্ভুত নির্লিপ্ততা নিয়ে তিনি বিড়বিড় করে বললেন, টপকে যেতাম আর কি। আয় ভেতরে বসি। চল। তবে তুই ওইভাবে ঠিক কি করছিলি বলতো? আরে জাস্ট কফি খাচ্ছিলাম, তারপর কানে শুনতে পেলাম কেউ একজন ভীষণ সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছিল। অস্পষ্ট হলেও গানের ভাষা তো। তারপর কাল রাতে সারা রাত অফিসের সেই সব ফাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমের 12টা বেজে গেছিল। তাই হয়তো তার ক্লান্তি আর এই গানটা শুনতে শুনতে চোখটা লেগে গেল। তাহলে ওখানে দাঁড়িয়ে ঘুমিয়ে যাবি? হ্যাঁ, আজব ব্যাপার। তুই কিছু হলে তোর বাড়ির লোকের কি হতো সেটা ভেবে দেখেছিস? বাড়ির লোক? না, বাড়ির লোকের কিছু হতো না। কথাটা শুনে বেশ অবাক হলো বিমলবাবু। 40 বছরের এক পুরুষ মানুষের মুখে এ কথাটা একটু যেন বেশি বেমানান। তাই তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট? এই আবার কি কথা ভাই? বাড়িতে কেউ নেই তো? না। না মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই? তাছাড়া বিয়েও করিসনি? আত্মীয়রা বহুকাল যোগাযোগ রাখে না। বাবা গত হয়েছেন অনেক দিন, মাও এই আগের বছর মারা গেল। তবে বিয়ে করেছিলাম মায়ের জোড়াজুড়িতে। अभी मैं जिंदा हूँ जीने दो, बड़ी बरसात में मुझे पीने दो। माँ, ও মা, আরে দরজা খোলো। আরে কি হলো কি? দরজা খুলবে তো। দরজাটা খুলতেই সুদীপবাবুর মা তাকে এমন অবস্থায় দেখে বলে উঠলেন, তুই আবার ওইসব ছাইপাশ গিলে এসেছিস? তুই এখন সরো তো এখান থেকে, ঝামেলা করো না। সারা জীবন এই মদ আমাকে শেষ করে দিল। প্রথমে তোর বাবা, আবার এখন তুই।
এইরকম তো ছিলি না রে বাবু তুই। মদ তো তোর তীব্র ঘৃণার বিষয় ছিল, আর সেই কিনা তুই ছি 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 ছি। ওই কলকাতায় এসএসসি পড়তে পাঠানোই আমার কাল হয়েছে। এই তুমি জ্ঞান জ্ঞান করো না তো, খাওনি তো নিশ্চয়ই, যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি খাবো না। সুদীপ, তোর তো বয়স হচ্ছে, ইনকামও খারাপ করিস না। আর তোর বাবা মারা গেছে তো 4-5 বছর হলো। মা হিসেবে আমার দায়িত্ব তোর জীবনটা একটু গুছিয়ে দেওয়ার। কেন নিজেকে এই নেশায় ডুবিয়ে রাখছিস? তোর বাবা ওই করেই নিজের জীবনটা শেষ করে দিয়েছে, আর এবারে তুই। তুমি বুঝবে না। আমার মাথায় হাত রেখে বল, বল তুই এইসব আর ছুবি না, না হলে কিন্তু আমার মরা মুখ দেখবি। না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। আর কাল তোকে দেখতে আসছে, ঠিকঠাক থাকলে তার সাথেই তোকে বিয়ে করতে হবে। কিন্তু সেও থাকেনি। সে কি? কেন? তোর তো কোনো নেশা নেই, দেখতে মোটামুটি ভালোই, ইনকামও খারাপ করিস না, সব চরিত্র তো দেখে ভালোই মনে হয়। এত হ্যাপি সোল তোর, তারপরে তোকে ছেড়ে চলে গেল? আজকাল ভাই বিয়ে করা সত্যিই চাপের, একটু কিছু হলে ডিভোর্স। আরে না না, ডিভোর্স না। 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও ও সরি ভাই, আমি মানে এক্সট্রিমলি সরি, জানতাম না তো এই ব্যাপারে, প্লিজ কিছু মনে করিস না। আরে হ্যাঁ, আরে ইটস ওকে ওকে, এসব বাদ দে, ছাড়। তুই কি খাবি বল, পিৎজা অর্ডার করবো? আরে না না, ওসব কিছু করতে হবে না। ও হ্যাঁ, গান বলছিলি না, এই পাশেই একটা অনুষ্ঠান হচ্ছে, ওই খেলার মাঠের পাশে, যাবি তো? চল। বেশ, তাহলে চল। এই বলে তারা দুজন রওনা দিল সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে। যেতে যেতেই বিমল বলে উঠল, আচ্ছা ভাই, এতদিন হলো একই জায়গায় কাজ করছি, কোনোদিন তো বলিসনি মানে তোর এইসব কাহিনী। ধুর, একা থাকি বাড়িতে, অফিসে গিয়ে তবু আড্ডা হয় তোদের সাথে, সেখানেও এইসব নিয়ে আলোচনা করব, আর কি হবে বলে। তা ঠিক, তবে ভাই তোকে দেখে মনে হয় না এত কিছু তোর লাইফে হয়েছে, তাও তুই সবসময় এত হাসি খুশি থাকিস কি করে? ওটাই তো সম্বল, ওটা নিয়েই তো বেঁচে আছি। কি জানিস, ভগবান যার কপালে অসম্ভব দুঃখ লিখে দেন, তাকে হয়তো একটা হাসি মুখ উপহার দেন, আমাকেও দিয়েছেন তাই। কাজেই ওটা নিয়েই কাটিয়ে দেব বাকি জীবনটা। দু চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো সুদীপবাবু। বহুদিন জমিয়ে রাখা কথাগুলো যেন বেরিয়ে আসতে চাইল। ইচ্ছে হলো আজ জানাই কাউকে দুঃখগুলো। পরক্ষণেই তিনি নিজেকে সামনে নিয়ে চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানিস, সবার জীবনে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন থাকে, মানে গন্তব্য। আমার গন্তব্য বোধহয় এটাই ছিল। ইউনিভার্সিটিতে একজনকে ভীষণ ভালোবেসেছিলাম, যদিও তখনও অন্যদিকের মানুষটার উত্তর আমার জানা ছিল না। তাও স্বপ্ন দেখেছিলাম একসাথে ভবিষ্যতে একটা সুন্দর সংসার করব। এমএসসি কমপ্লিট হওয়ার আগেই চাকরিটাও পেয়ে গেলাম। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু কিন্তু একটা ভুল বোঝাবুঝি সবটা শেষ করে দিল। তারপর অ্যালকোহলকে নিজের সঙ্গী বানিয়েছিলাম, মায়ের দিব্যির চোটে সেটাও ছাড়তে হলো। মায়ের কথাতেই অ্যারেঞ্জ ম্যারেজ করলাম। প্রথমে সেভাবে আমি সম্পর্কটা মেনে নিতে পারিনি, তবে জানিস, কিছু সময় পর না আমাদের মাঝের সমস্ত দূরত্ব সব মিটে গেল। অনেকটা গুছিয়ে নিয়েছিলাম নিজেকে। ও ভীষণ সুন্দর আর দায়িত্ববান মানুষ ছিল, আমাদের অন্ধকার শূন্য ঘরটা আবার সাজিয়ে তুলেছিল। আমিও আস্তে আস্তে ওকে আগলে
বাঁচতে শুরু করেছিলাম নতুন করে। তারপর আমাদের একটা ছোট্ট ফুটফুটে রাজকন্যা হলো। সব মিলিয়ে একটা সাজানো গোছানো পরিপাটি সুন্দর জীবন। কিন্তু এই যে কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়, আমারও সেই একই অবস্থা। একসাথে দীঘা যাচ্ছিলাম গাড়ি চালিয়ে, আর আর তখনই পেছন থেকে একটা লরি এসে ধাক্কা দিল। ব্যাস, সবটা আবার এলোমেলো হয়ে গেল। আমি ভাগ্যের জোরে 3 মাস পর কোমা থেকে ফিরে জানতে পারলাম আমার স্ত্রী আর সদ্য বেড়ে ওঠার স্বপ্ন দেখা আমার ছোট্ট ফুটফুটে মেয়েটা মারা গেছে। রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে গভীর এক দীর্ঘশ্বাস ফেললেন সুদীপবাবু। বিমলবাবুর চোখও তখন জলে ভরে গেছে। সুদীপবাবুকে কি বলবেন তিনি বুঝে উঠতে পারলেন না, শুধু পিঠে কয়েকবার চাপড়ে দিলেন তার। সুদীপবাবু নিজেকে সামনে নিয়ে আবার চলতে চলতে বলতে লাগলেন, এরপর আর সম্পর্কে জড়াইনি। অনেকে বলেছিল, এমনকি আমার স্ত্রীর বাপের বাড়ির লোকেরাও বলেছিল আবার বিয়ে করতে। কিন্তু কিছু কিছু মানুষ জানিস ভীষণ অপয়া হয়, তাদের জীবনে সুখ থাকে না। আর আমি চাই না আমার জন্য কারোর জীবন নষ্ট হোক। তাই আর এখন কিছু আগলে রাখার চেষ্টা করি না। শুরুর দিকে ভীষণ একা লাগতো, কিন্তু এখন আর লাগে না। বেশ মানিয়ে নিয়েছি নিজেকে। বেশ কিছুক্ষণ বন্ধুর মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিমলবাবু বললেন, হ্যাঁ, চলে এসেছি। ওই যে ওইখানে, চল। বাপরে, কি ভিড় ভাই! ভিড় ঠেলে এগিয়ে যেতে স্টেজের পাশ থেকে চোখে পড়ল সেই সঙ্গীত শিল্পীর দিকে। এখন তার চোখ মুখ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই চোখের পলক, মলিন হাসি মুখ, মায়াবী কণ্ঠ তার ভীষণ চেনা। ইউনিভার্সিটির প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এইখানেই তো সে হারিয়েছিল। আজও একই রকম সুন্দর তার কণ্ঠস্বর। এখনও গাইলে যেন মানুষ হারিয়ে যায়। আজও খোলা চুল তার ঠোঁট ছুঁয়েছে। এখনও মনে হয় যেন সে আগের মতোই ভীষণ শান্ত, কিন্তু তীব্র অভিমানী। বার্ধক্যের শুরু মনে হয় এখনও তাকে স্পর্শ করতে পারিনি। পরিবর্তন বলতে শুধু স্মৃতি ছুঁয়েছে এক রাশ লাল রঙে। সুদীপবাবুর মনে পড়তে লাগলো শেষ করা তার সেই টেক্সটটা। সরি ফর দিস টেক্সট। প্লিজ একা পড়িস। আমি চাই না আর কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি জানি এই টেক্সটটা তোর পছন্দ হবে না, তাও যদি ইচ্ছে হয় পড়িস। তোর কাছে 10 মিনিট সময় চেয়েছিলাম শুধু, শেষবার নিজের দিকটা বুঝিয়ে বলবো বলে। কিন্তু মাঝে একটা বছর পেরিয়ে গেল, তাও আমি ওই সময়টুকুও পেলাম না। এই এক বছর ওই কথাগুলো আমায় কুঁড়ে কুঁড়ে খেয়ে চলেছে। তাই বাধ্য হয়েই এই টেক্সটটা আজ করলাম। ইউনিভার্সিটির প্রথম দিন, মেন গেটের সামনে দাঁড়িয়ে এক মহিলা, অদ্ভুত মায়াবী তার শান্ত স্নিগ্ধ চেহারা। একটা হালকা বাতাসে কিছু চুল বারবার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। কাজল দেওয়া চোখগুলোতে একটা ভয় মাখানো নতুনত্বের ছোঁয়া। কতক্ষণ যে সেই মহিলার দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম তা আজও জানি না। তারপর দেখলাম ক্যান্টিনে। তখনও জানতাম না আমাদের গন্তব্যটা একই ডিপার্টমেন্টের। তারপর বন্ধুত্ব হওয়া, তোকে জানা, একসাথে টিউশনের পরে পাশের পার্কে একসাথে বসা, তোর কথার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, লুকিয়ে দেখা, ছবি আঁকা,
সবটা ভীষণ আনন্দ দিত। তবে সব থেকে বেশি যেটা আমায় জড়িয়েছিল সেটা তোর ওই সুন্দর কণ্ঠস্বরের জাদু। তবে বিশ্বাস কর আর নাই বা কর, এক্সপেকটেশন আমার কোনোদিনই ছিল না। তবে হ্যাঁ, একরাশ ভালো লাগা ছিল। আজও আমি জানি না কিভাবে সবাই জানলো। আমি কিন্তু কাউকে কিছু বলিনি, সত্যি বলিনি। তুই ভাবতেই পারিস আমি সবাইকে বলে বেরিয়ে জোর করে একটা সম্পর্কে জড়াতে চেয়েছি, কিন্তু বিশ্বাস কর এরম এরম একদমই না। এইভাবে সবার সামনে তোকে আমাকে দিয়ে সিনিয়রদের প্রপোজ করানোর প্ল্যানটা আমার না। তখনও আমাদের শুধুই বন্ধুত্ব। আমি বেকার সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে, নিজের ঠিক ঠিকানা নেই। তাই আমি জানতাম বললে তার পরিমাণ কি হতে পারে, আর হলো তাই। তুই রোগে বেরিয়ে গেলি। আমি ভেবেছিলাম ইউনিভার্সিটির শেষে যদি কখনো মনে হয় তোর আমাকে ভালো লাগে, তবেই তোকে আমার মনের কথাটা বলবো। না হলে বন্ধুত্বটাই থাকতো, তার নাম হতো না। যাই হোক, আর কি বলবো, শুধু তোর কাছে এইটুকু বলার জন্য সময় চেয়েছিলাম, আর কিছুই না। তারপর যখন সবার সামনে বললি, তুই কি ভাবিস এসব প্ল্যান করে জোর করে আমাকে পেয়ে যাবি? তা কোনদিন হবে না। বন্ধু ভেবেছিলাম তো তার, তুই কি না। ছি, 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 ছি। আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না, প্লিজ পারলে আর মুখ দেখাস না। কখনো কখনো খুব ভালো লাগাগুলো অপমানের কাছে ভীষণ ক্ষুদ্র হয়ে যায়। তাই সরে এসেছিলাম। ভালো থাকিস, পারলে ক্ষমা করিস, আরো অনেক বড় গায়িকা হোস। ও হ্যাঁ, কখনো কনসার্ট হলে কিন্তু আসবো, তাতে বাধা নেই আশা করি। ইতি। হঠাৎ সুদীপবাবু ঘোর কাটিয়ে তিনি দেখতে পেলেন মঞ্চে তখনও গান বাজছে, করতালিতে ভরে উঠেছে চারপাশ। অথচ ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা একজন মানুষ যেন আর কিছুই শুনতে পাচ্ছিলেন না। তার কানে বারবার ফিরে আসছিল শুধু সেই শেষ বার্তাটা, যে কথাগুলো একদিন তিনি লিখেছিলেন, কিন্তু কোনো উত্তর পাওয়ার অপেক্ষায় আর কখনো দাঁড়িয়ে থাকেননি। সুদীপবাবু বুঝে গিয়েছিলেন জোর করে কাউকে নিজের করা যায় না, তাই যাকে ভালোবেসেছিলেন তাকে মুক্তিই দিয়েছিলেন তিনি। তারপর জীবনকে নতুন করে গ্রহণ করেছিলেন, মায়ের ইচ্ছাতে সংসার করেছিলেন, স্ত্রীকে ভালোবাসতে শিখেছিলেন, ছোট্ট একজোড়া হাত ধরে আবার বাঁচার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ভাগ্য যেন তার জীবনের প্রতিটি ঠিকানায় এসে শুধু বিদায় লিখে গেছে। প্রথমে অপূর্ণ ভালোবাসা, তারপর মা, তারপর সেই মানুষটা যে একদিন তার ভাঙা জীবনটাকে আবার জুড়িয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে সেই ছোট্ট এক টুকরো পৃথিবী, তার মেয়ে। আজ এত বছর পর আবার সেই প্রথম ভালোবাসাকে সামনে দেখে তার মনের কোণে কোনো দাবি জাগেনি, কোনো অভিমানও নয়, শুধু বুকের ভেতর চাপা পড়ে থাকা একটা দীর্ঘশ্বাস নিঃশব্দে বলে উঠল, ভালো থেকো। হয়তো এটাই জীবনের ডেস্টিনেশন। প্রত্যেক মানুষ তার গন্তব্যে পৌঁছায়, কিন্তু সবাই নিজের প্রিয় মানুষগুলোর হাত ধরে সেখানে পৌঁছাতে পারে না। কেউ গন্তব্যে পৌঁছায় পরিবার নিয়ে, আর কেউ পৌঁছায় এক ভরা স্মৃতি নিয়ে। তো কেমন লাগলো আজকের এই গল্প, সোহম পালের লেখা ডেস্টিনেশন? সুদীপবাবুর গল্প যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে গল্পটি অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নিন। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নানান স্বাদের ঘটনার ভাষায় ডুবে যান গল্পের নেশায় উইথ গল্পহলিক।